তাকে যখন এমপি বানানো হয় তখনই প্রশ্ন উঠেছিল যে তাকে কেন এমপি বানাতে হবে, এমপির কাজ কি। এমপির কাজ কি এই ব্যাপারটা আমরা কখনো কখনো ভুলে যাই। শুধু আগের সরকারের বেলাতে কিংবা কণ্ঠশিল্পী মমতাজের বেলাতেই যে এই ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু বলা যায় না। যখন আমরা দেখেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দিতে চাওয়া এনসিপি একজন রিকশাওয়ালাকে নমিনেশন দেওয়ার জন্য তার কাছে মনোনয়ন ফর্ম বিক্রি করছে, তখনই সেটা আরও বেশি আলোচনায় এসেছিল যে সংসদ সদস্যদের কাজ কি এবং সেই কাজ সম্পর্কে রাজনৈতিক দলগুলো ঠিকঠাকভাবে জানে কিনা। সংসদ সদস্য যখন তার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, তাকে যে মাত্রার শিক্ষিত এবং জ্ঞানী হতে হয় সেই মাত্রার শিক্ষিত এবং জ্ঞানী না হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে এমপি মন্ত্রী বানিয়ে দেওয়ার যে প্রবণতা রাজনৈতিক দলগুলোর আমরা দেখে আসছি গত 54 বছর ধরে, সেই প্রবণতার বাইরে যে আজকেও আমরা যেতে পেরেছি সেটা কিন্তু বলা যাবে না। বলছি, মূলত আলোচনা করতে চাই কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা দিয়ে। বাংলার ফোক সম্রাজ্ঞী বলা হয় তাকে, কিন্তু রাজনৈতিক কারণে তার সঙ্গীত শিল্পী জীবনেরও মৃত্যু হতে চলেছে প্রায়। তিনি কারাগারের 4 দেয়ালে বন্দী। এবার নতুন খবর এসেছে, যাকে নিয়ে সমালোচনা ছিল যে তাকে এমপি বানানো হয়েছেই সংসদে গান গেয়ে শেখ হাসিনাকে মুগ্ধ করার জন্য। সেই সমালোচনা তখন ছিল বটে, সেই সমালোচনার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি রয়েছে, কিন্তু বর্তমানে যেটা হয়েছে, যে খবর নতুন করে আসলো, কারাগারে বন্দী মমতাজের সহায় সম্পত্তি, বাড়িঘর সব কিছু ক্রোক করার নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ শেষ সম্বলটুকু মমতাজ একেবারে হারিয়ে ফেলছেন বলেই মনে হচ্ছে। ব্যাপারটা কি ঠিক দিকে এগোচ্ছে? কণ্ঠশিল্পী মমতাজ জুলাই অভ্যুত্থানের সময় কাউকে কি হত্যা করেছে? একজন কণ্ঠশিল্পী কি কাউকে হত্যা করতে পারেন? যদি না করতে পারেন তাহলে কি তার একমাত্র অপরাধ তিনি সঙ্গীত শিল্পী হওয়ার পরেও কেন রাজনীতি করতে গেলেন? রাজনীতি করা কিংবা আওয়ামী লীগের এমপি হওয়া, এটাই কি তার একমাত্র অপরাধ? চলুন একটু জেনে দেখি যে কি হচ্ছে, কি সিদ্ধান্ত নতুন করে হলো মমতাজকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের দেশের এক সময়ের পপ সম্রাজ্ঞী ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম তিনি কারাগারে রয়েছেন। তাকে নিয়ে নতুন একটা সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্তটা আগামীতে হয়তো যে কারো রাজনীতি করা এবং এমপি হওয়া, যে কোনো শিল্পী খেলোয়াড় তাদের জন্য রাজনীতি করে এমপি হওয়া, এই ব্যাপারগুলো চরমভাবে নিরুৎসাহিত করবে হয়তো, কিন্তু তারপরেও সেই ধারা অব্যাহত আছে বলেই আমরা এখনো দেখছি। চ্যানেল আইয়ের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে সাবেক এমপি ও গায়িকা মমতাজের বাড়ি জমি ক্রোকের আদেশ। অর্থাৎ তার যত সহায় সম্বল আছে সব কিছু ক্রোক করে নেওয়া হবে, সরকার ক্রোক করে নেওয়া হবে। তিনি যখন জেল থেকে বেরোবেন তখন রাস্তার ফকির হিসেবে তাকে বেরোতে হবে, যদি বেরোতে পারেন। বলা হচ্ছে মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজকে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রোককৃত সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে মমতাজ বেগমের নামে থাকা ঢাকার মহাখালীতে 5 কাঠা জমিসহ 5 তলা বাড়ি, মানিকগঞ্জের সদরে 5 শতক জমিসহ 4 তলা বাড়ি, মানিকগঞ্জ জেলার সিংগাইরে 21 শতক জমিসহ 2 তলা বাড়ি ও 1332 বর্গফুটের 2 তলা বাড়ি, পূর্বাচল নিউ টাউনে 9 কাঠা জমি, মানিকগঞ্জে 12 শতক জমি এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার 412 শতক কৃষি জমি।
এই সম্পদগুলো কি তিনি আওয়ামী লীগের কাছ থেকে উপহার পেয়েছিলেন কিংবা রাষ্ট্রের কাছ থেকে উপহার পেয়েছিলেন, নাকি তিনি তার নিজের ইনকাম দিয়ে গান গেয়ে যে ইনকাম করেছেন সেই ইনকাম দিয়ে তৈরি করেছিলেন কিংবা পৈতৃক সূত্রে পেয়েছিলেন? চলুন আরও কি তথ্য আছে সেগুলো একটু জেনে দেখি। আবেদনে বলা হয়েছে মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকা অবস্থায় ব্যাংক হিসাব, অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ এবং স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা একান্ত প্রয়োজন। অর্থাৎ এখনো তদন্ত শুরু হচ্ছে, কেবল তার তদন্তে মানি লন্ডারিংয়ের ব্যাপার প্রমাণিত হয়নি, কিন্তু তদন্তের স্বার্থে তার সমস্ত সম্পত্তি ক্রয় করা প্রয়োজন এটা বলা হচ্ছে। তার মানে তিনি জেলে থেকে আবারও মানি লন্ডারিং করতে পারেন কিংবা তার ঘর বাড়ি বেচে তিনি পাচার করতে পারেন। তার নিজের ঘর বাড়ি জমি এগুলো মানে সরকার কেন ক্রয় করবে, সেটা একটা বড় বিষয়। মানি লন্ডারিংয়ের মামলা যদি থাকে তাহলে মানি লন্ডারিংয়ের মামলায় তদন্ত করবেন, তদন্তে তাকে যদি দোষী সাব্যস্ত করা যায়, তার যদি দোষ বেরোয়, তাহলে সেই মামলায় তার যে শাস্তি সেই শাস্তি তাকে দেবেন। সেই শাস্তির মধ্যে যদি মনে হয় যে মানি লন্ডারিং করার মাধ্যমে তিনি এই সম্পদ অর্জন করেছেন, সেই সম্পদের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু তার ভিটে মাটি সমস্ত কিছু আপনি একেবারে ক্রয় করে দিলেন এবং বলছেন যে তদন্তের স্বার্থে এগুলো ক্রয় করতে হবে। এই আইন কি সবার জন্য প্রযোজ্য? তদন্তের স্বার্থে ক্রয় করতে হবে এই আইন সবার জন্য যদি প্রযোজ্য হয়, তাহলে দুদকে যে শত শত হাজার হাজার মামলা রয়েছে, দুদকে এত এত অভিযোগ রয়েছে, এবারের নির্বাচনেও আমরা দেখেছি হলফনামা এবং আয়কর রিটার্নে আকাশ পাতাল তফাৎ। তথাকথিত বিভিন্ন রাজনৈতিক নেতার হলফনামায় লিখছেন আমার আয় 16 লাখ টাকা, আমার আয় 9 লাখ টাকা, আর আয়কর রিটার্নে যে দেখা যাচ্ছে যে তিনি আয়কর রিটার্নে তার সম্পদ দেখাচ্ছেন 28 লাখ টাকা, যেখানে 3 গুণের বেশি হেরফের। সেগুলো নিয়ে দুদকের কোনো মাথা ব্যথা নেই, দুদকের কোনো কার্যকলাপ আমরা চোখে পাইনি। দুদক উপযাজক হয়ে এই ব্যাপারগুলো দেখতে চায় না। দুদক বরং মন্তব্য করে যদি কেউ অভিযোগ দেয় তাহলে সেগুলো খতিয়ে দেখা হবে। তো এই যে মমতাজের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষাপটে সেই অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই আপনি এক ধরনের বিচার করে ফেললেন। মানে আপনি তদন্তই করেননি, এখনো তদন্তই শেষ হয়নি। তদন্তের পরে প্রমাণিত হওয়া, সেই তদন্তের রিপোর্ট আদালতে দেয়া, আদালতে সেটা প্রমাণ করা, প্রমাণের মাধ্যমে আদালত যে শাস্তি দেবে সেই শাস্তি কার্যকর হওয়া, তার আগেই যদি আপনি চান আদালতে গিয়ে যে এটা ক্রয় করা হোক এবং আপনি এমনভাবে চাইবেন, মূলত তো আদালত হচ্ছে যে যুক্তি তর্কের মাধ্যমে চলে, আপনি এমনভাবে যুক্তি উপস্থাপন করছেন যে আদালত মনে করছে সত্যিই তো এগুলো ক্রয় না করলে তো দুদকের কাজে ব্যাঘাত ঘটবে। ব্যাপারগুলো যদি শুধুমাত্র রাজনৈতিক ব্যাপার হয়, রাজনৈতিক কারণে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে এই রাজনীতি থামানোর জন্যই কিন্তু আমরা 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন করেছি কিংবা করতে দেখেছি। যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দুদকেরও স্বাধীন হওয়ার কথা, দুদকেরও রাজনীতির ঊর্ধ্বে ওঠার কথা, রাজনীতির মধ্যে থাকার কথা নয়। কিন্তু কার্যকলাপে কি আমরা সেগুলো দেখছি? কার্যকলাপে বোধহয় আমরা ভিন্ন সুর দেখছি। সেই একই ধারাবাহিকতা আমরা দেখছি যেটা রাজনৈতিক সরকারের আমলে ছিল বলেই বিগত সরকারকে আমরা এত সমালোচনা করছি। সেই একই ধারা যদি আমরা এখনও দেখি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমার লাভটা হলো কি? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।